আচ্ছা, বিক্রির জগতে এমন কোনো সহজ কৌশল কি আছে যা শুধু আপনার বিক্রি বাড়ায় না, বরং আপনাকে দোকানদারের কাছে একজন মানে অপরিহার্য অংশীদার করে তোলে? প্রায়ই কিন্তু উত্তরটা আমাদের চোখের সামনেই থাকে, কিন্তু আমরা হয়তো সেদিকে মনোযোগ দিই না। কথাটা খুব সত্যি। আর আজকের আলোচনাটা ঠিক এমনই একটা ব্যবসায়িক নীতি নিয়ে, যা শুনতে খুব সহজ হলেও প্রায় উপেক্ষা করা হয়। বিশেষ করে স্ন্যাক্স বা নমকিনের মতো বাজারে, তাই না? একদম। এই ধরনের দ্রুত পরিবর্তনশীল বাজারে এর গুরুত্ব অনেক বেশি। এখানে গ্রাহকের রুচি আর পছন্দ এতটাই দ্রুত বদলায় যে গতকালকের হিটপণ্য আজ পুরনো হয়ে যেতে পারে। ঠিক। আর এই দ্রুতগতির বাজারেই কিন্তু লুকিয়ে আছে আজকের আলোচনার মূল চাবিকাঠি। নতুন পণ্য ইকুয়াল টু নতুন বিক্রি। হুম। এই পর্বে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব কেন একজন সেলসম্যানের জন্য কোম্পানির নতুন পণ্য সম্পর্কে জানাটা শুধু জরুরি নয়, বরং তার সাফল্যের সবচেয়ে বড় হাতিয়ার হতে পারে। আর এর জন্য আমরা একটা গল্পের সাহায্য নিচ্ছি, তাই তো? হ্যাঁ, আমরা রবি নামের একজন সাধারণ সেলসম্যানের একটা বাস্তবধর্মী গল্প দেখব কিভাবে শুধু এই একটি কৌশল ব্যবহার করে সে তার কাজের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছিল। চলুন তাহলে রবির গল্পটা দিয়ে শুরু করা যাক। রবি একজন অভিজ্ঞ সেলসম্যান ছিলেন। আচ্ছা। তিনি তার কোম্পানির পুরনো জনপ্রিয় পণ্যগুলো বিক্রি করতে বেশ পারদর্শী ছিলেন। মানে কোন দোকানে কোনটা চলবে, কার কাছে কোনটার চাহিদা বেশি, সব তার নখদর্পণে ছিল। কিন্তু তার একটা বড় সমস্যা ছিল। কি সেটা? তিনি কোম্পানির আনা নতুন পণ্যগুলো নিয়ে দোকানদারদের সাথে প্রায় কোনো কথাই বলতেন না। ও, তার ধারণা ছিল যে পুরনো যা চলছে সেটাই ভালো। একদম। তার ধারণা ছিল যেগুলো চলছে সেগুলোই তো ভালো, নতুন জিনিস নিয়ে কে আর ঝুঁকি নিতে চায়। ফলে তিনি যা দেখাতেন দোকানদাররাও শুধু সেটুকুর মধ্যেই অর্ডার দিতেন। একটা চক্রের মতো চলছিল ব্যাপারটা। আর এই চক্রের ফল সাধারণত খুব একটা ভালো হয় না, কারণ বাজার তো আর স্থির থাকে না। ঠিক। একটা তথ্য আছে যে স্ন্যাক্স বা এই ধরনের পণ্যের ক্ষেত্রে প্রতি ৬০ দিন মাত্র ২ মাসের মধ্যে গ্রাহকের রুচি আর পছন্দের একটা পরিবর্তন আসে। ভাবা যায়। হ্যাঁ, এই পরিবর্তনটা ব্যবসার জন্য একদিকে যেমন বিরাট চ্যালেঞ্জ, তেমনি অন্যদিকে এটা একটা বিশাল সুযোগও বটে। আর রবি ঠিক সেই চ্যালেঞ্জটারই মুখোমুখি হয়েছিলেন। ধীরে ধীরে তার বিক্রি কমতে শুরু করল। দোকানদারদের কাছ থেকে অভিযোগ আসতে লাগলো যে নতুন কিছু নেও। হ্যাঁ, তারা বলতো, ভাই আপনাদের তো এই একই জিনিস, গ্রাহকরা তো নতুন কিছু চাইছে। অন্য কোম্পানির সেলসম্যানরা তো নতুন নতুন ফ্লেভার দেখাচ্ছে, নতুন ডিজাইনের প্যাকেট আনছে, আপনারা কি নতুন কিছু আনেন না? পরিস্থিতিটা তাহলে রবির জন্য বেশ চাপের হয়ে উঠছিল। খুবই। আর এখানেই ডিস্ট্রিবিউটরের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি নিশ্চয়ই ব্যাপারটা খেয়াল করেছিলেন। সহজ এবং সৎ না স্যার, আমি দেখিনি। এই মুহূর্তটা কিন্তু রবির ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল, তাই না? একদম। তার ডিস্ট্রিবিউটর তাকে বকাঝকা না করে একটা মূল মন্ত্র শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, রবি, একটা কথা সবসময় মনে রাখবে, যে বাজারে নতুন পণ্য নিয়ে আসে সেই বাজার জিতে নেয়। বাহ, দারুণ একটা কথা। এই একটি বাক্যই তো পুরো খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর সত্যিই তাই হল। পরের দিন রবি আর আগের রবি ছিলেন না। তিনি ডিস্ট্রিবিউটরের কথা মতো কোম্পানির সমস্ত নতুন পণ্যের একটি তালিকা তৈরি করলেন। শুধু তালিকা নয়, সাথে নিলেন সেগুলোর ঝকঝকে ছবি। দোকানে গিয়ে তিনি তার ডিএমএস খুললেন। একটু থামাই, এই ডিএমএস শব্দটা আমরা প্রায়ই শুনি। এর আসল কাজটা কি সেটা একটু সহজ করে বললে সবার বুঝতে সুবিধা হবে। অবশ্যই। ডিএমএস হল ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা। সহজ ভাষায় বললে এটা সেলসম্যানের ডিজিটাল খাতা বা স্মার্ট ডায়েরি। এই অ্যাপের মাধ্যমে তিনি দেখতে পান কোন দোকানে কি অর্ডার আছে, কোন পণ্যের স্টক কেমন, আর সবচেয়ে জরুরি হল এখান থেকে সরাসরি কোম্পানির কাছে নতুন অর্ডার পাঠানো যায়। তার পুরো প্রক্রিয়াটাকে অনেক সহজ আর পেশাদার করে তোলে। একদম। চমৎকার। তাহলে রবি তার ডিজিটাল খাতা খুললেন, তারপর তিনি এক এক করে দোকানদারকে নতুন পণ্যগুলোর ছবি দেখাতে শুরু করলেন। আর ফলাফল ছিল অভাবনীয়। তাই? হ্যাঁ, দোকানদারদের প্রতিক্রিয়া ছিল প্রায় সঙ্গে সঙ্গে। ছবিগুলো দেখে তারা বলতে শুরু করলেন, আরে এটা তো নতুন এসে দেখছি, বাহ, প্যাকেজিংটা তো বেশ সুন্দর, আচ্ছা কয়েকটা দিয়ে যান তো দেখি কেমন চলে। কেউ সেভাবে আপত্তি করলেন না। না, বরং দারুণ আগ্রহ দেখালেন। এখান থেকেই কিন্তু রবির গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটা পাওয়া যায়। আমার মনে হয় রবির এই সাফল্য একটা অসাধারণ ব্যবসায়িক সূত্রকে প্রমাণ করে।
পুরনো পণ্য দোকানকে চালু রাখে আর নতুন পণ্য দোকানকে বৃদ্ধি করে। বাহ, কথাটা তো অসাধারণ। পুরনো পণ্য দোকানকে চালু রাখে আর নতুন পণ্য তাকে বৃদ্ধি করে। চলুন এই ধারণাটার গভীরে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। রবির এই সাফল্যটা কিন্তু খুব অবাক করার মতো। শুধু নতুন পণ্যের ছবি দেখিয়েই এত বড় পরিবর্তন, এর পেছনের কারণগুলো কি হতে পারে? এর পেছনে বেশ কয়েকটা শক্তিশালী কারণ আছে। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল গ্রাহকের মনস্তত্ত্ব। একঘেয়েমি। একদম। একঘেয়েমি কেউই পছন্দ করে না। এটা অনেকটা আমাদের পছন্দের রেস্টুরেন্ট মেনুর মতো। আমরা হয়তো প্রতিবার গিয়ে পরিচিত বিরিয়ানি বা কোরমা অর্ডার করি, কিন্তু মেনুতে যখন আজকের বিশেষ আকর্ষণ বা শেফের স্পেশাল বলে কিছু লেখা থাকে, আমাদের নজরটা কিন্তু সেদিকেই যায়। ঠিক নতুন পণ্য ঠিক দোকানের জন্য সেই বিশেষ আকর্ষণ। দারুণ উদাহরণ। তার মানে যে দোকানদার গ্রাহকদের এই নতুনত্বের স্বাদ দিতে পারেন, তিনি প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে যান। ঠিক ধরেছেন। এটাই দ্বিতীয় কারণ, দোকানদারের প্রতিযোগিতামূলক সুবিধা। একজন দোকানদার সবসময় এমন পণ্য তার দোকানে রাখতে চান যা তার পাশের বা প্রতিযোগী দোকানে নেই। আচ্ছা। নতুন পণ্য তাকে সেই স্বতন্ত্র পরিচয়টা দেয়। যখন গ্রাহকরা জানতে পারেন যে অমুক দোকানে গেলে সবসময় নতুন নতুন জিনিস পাওয়া যায়, তখন স্বাভাবিকভাবেই সেই দোকানের প্রতি তাদের একটা বিশ্বস্ততা তৈরি হয়। দোকানটা তখন শুধু একটা দোকান থাকে না, একটা গন্তব্য হয়ে ওঠে। ঠিক তাই। আর এর সাথে তো কোম্পানির দিকটাও জড়িত। কোম্পানিগুলো তো আর হঠাৎ করে একদিন ঘুম থেকে উঠে নতুন পণ্য বাজারে আনে না। একদমই না। এর পেছনে তো অনেক কাজ থাকে। হ্যাঁ, তৃতীয় কারণটা হলো কোম্পানির গবেষণা। একটি নতুন পণ্য বাজারে আনার আগে এর পেছনে অনেক বাজার বিশ্লেষণ, গ্রাহকদের পছন্দ অপছন্দ নিয়ে সমীক্ষা এবং অসংখ্য পরীক্ষা নিরীক্ষা থাকে। অর্থাৎ একটি নতুন পণ্যের সফল হওয়ার সম্ভাবনা কিন্তু আগে থেকেই তৈরি করা থাকে। একদম। সেলসম্যান হিসেবে কাজটা হলো সেই গবেষণার সুফলটা দোকানদারের সামনে সুন্দরভাবে তুলে ধরা। আর সবশেষে যেটা একজন সেলসম্যানের জন্য সবচেয়ে জরুরি, সেটা হলো তার নিজের আয় বৃদ্ধি। অবশ্যই। ব্যাপারটা খুব সহজ। আপনার ক্যাটালগে যত বেশি পণ্য থাকবে, দোকানদারের কাছ থেকে তত বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দুটো পুরনো পণ্যের সাথে যদি একটা নতুন পণ্য যোগ হয়, তাহলে অর্ডারের আকার তো বাড়বেই। আর বেশি অর্ডার মানেই তো বেশি ইনসেন্টিভ বা কমিশন। রবির ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। তবে এখানে একটা ঝুঁকির কথাও মাথায় রাখা দরকার, তাই না? হ্যাঁ, অবশ্যই। সব নতুন পণ্যই কিন্তু বাজারে এসে ব্লকবাস্টার হিট হয় না। কিছু পণ্য হয়তো নির্দিষ্ট কিছু এলাকা বা নির্দিষ্ট ধরনের গ্রাহকের জন্য বেশি উপযুক্ত। মানে সেলসম্যানকে একজন পরামর্শদাতার ভূমিকাও পালন করতে হবে। ঠিক। একজন ভালো সেলসম্যানকে শুধু পণ্য বিক্রেতা হলে চলে না, তাকে একজন কিউরেটর বা পরামর্শদাতার ভূমিকাও পালন করতে হয়। তাকে বুঝতে হবে কোন দোকানদারের গ্রাহক কারা এবং সেই অনুযায়ী কোন নতুন পণ্যটা তার জন্য সবচেয়ে উপযুক্ত হবে। সব দোকানে ঢালাওভাবে সব কিছু বিক্রি করার চেষ্টা করলে কিন্তু উল্টো ফল হতে পারে। একদম। এটা একটা সম্পর্ক তৈরির প্রক্রিয়া, শুধু পণ্য বিক্রি নয়। যদি আমরা এই সবগুলোকে একসাথে করে একটা বড় চিত্রের দিকে তাকাই, তাহলে দেখব এটা আসলে একটা পারস্পরিক সম্পর্কের জাল। কিভাবে? গ্রাহকের নতুনত্বের চাহিদা কোম্পানিকে নতুন পণ্য আনতে উৎসাহিত করে। কোম্পানি সেই পণ্য তৈরি করে, আর সেলসম্যান সেই নতুন পণ্য দোকানদারের কাছে এবং শেষ পর্যন্ত গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এই শৃঙ্খলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোগ হল সেলসম্যান। আর তিনি যখন এই দায়িত্বটা ভালোভাবে পালন করেন, তখন পুরো ব্যবস্থাটাই শক্তিশালী হয়ে ওঠে। ঠিক। তাহলে বোঝা গেল কেন নতুন পণ্য এত জরুরি। কিন্তু আমার মাথায় ঘুরছে কিভাবে এটা করা যায়। রবি তো খুব সহজে কাজটা করে ফেলল, কিন্তু সব দোকানদার তো এত সহজে রাজি নাও হতে পারেন। এই নতুন পণ্যগুলো দোকানদারের সামনে উপস্থাপন করার সবচেয়ে কার্যকর উপায়টা কি? খুব ভালো প্রশ্ন। কারণ শুধু পণ্যের তালিকা দেখালেই কাজ হবে না। এর পেছনে একটা নির্দিষ্ট কৌশল এবং মনস্তত্ত্ব কাজ করে। পুরো প্রক্রিয়াটাকে আমরা কয়েকটি সহজ ধাপে ভাগ করে নিতে পারি। খুবই ভালো হয়। প্রথম ধাপটা কি হবে? প্রথম ধাপ হল প্রস্তুতি এবং উপস্থাপনা। দোকানে গিয়েই তাড়াহুড়ো করে কথা শুরু না করে প্রথমে শান্ত হয়ে দাঁড়ান এবং আপনার ডিএমএস বা ডিজিটাল খাতাটি খুলুন। আচ্ছা। এই ছোট কাজটা একটা বড় মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। এটা দোকানদারকে বার্তা দেয় যে আপনি একজন পেশাদার, আপনি প্রস্তুত হয়ে এসেছেন
এবং আপনার কাছে সব তথ্য আছে। এটা শুরুতেই এক ধরনের আস্থা তৈরি করে। ঠিক। এরপর দ্বিতীয় ধাপ নিশ্চয়ই পণ্য দেখানো? হ্যাঁ, তবে শুধু নাম বলা নয়। দ্বিতীয় ধাপ হল পণ্যের ছবি দেখানো। একটা ভালো মানের ছবি হাজারটা কথার সমান কাজ করে। ঠিক। প্যাকেজিংয়ের রং, ডিজাইন, পণ্যের আকার সবকিছু দোকানদার এক নজরে কল্পনা করে নিতে পারেন। তিনি ভাবতে শুরু করেন, এই পণ্যটা আমার দোকানের শেলফে রাখলে কেমন দেখাবে। এই মানসিক সংযোগটা খুব জরুরি। ছবি দেখানোর পর কি বলতে হবে? শুধু দাম আর পরিমাণ? এখানেই আসছে তৃতীয় এবং সবচেয়ে সৃজনশীল ধাপ, পণ্যের গল্প বলা। শুধু পণ্যের বৈশিষ্ট্য নয়, এর পেছনের গল্পটা বলুন। গল্প মানে কি রকম? এর স্বাদটা কতটা আলাদা, গুণমান কেন ভালো, আর সবচেয়ে জরুরি হল বাজারে এর চাহিদা কেমন তৈরি হচ্ছে বা হতে পারে সেই সম্পর্কে একটা চিত্র তুলে ধরুন। আপনি বলতে পারেন, পাশের এলাকার অমুক দোকানে এটা দিয়েছিলাম, প্রথম দিনেই অর্ধেক স্টক শেষ হয়ে গেছে। এটা তো দোকানদারের মনে একটা ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট তৈরি করবে। একদম। তিনি ভাবতে বাধ্য হন, সবাই যদি লাভ করে আমি কেন পিছিয়ে থাকব। চাহিদা তৈরি করার পর নিশ্চয়ই লাভের কথা আসবে। ঠিক ধরেছেন। চতুর্থ ধাপ হল দোকানদারের ব্যক্তিগত লাভের কথা বলা। তাকে পরিষ্কার করে জানান এই নতুন পণ্যটি বিক্রি করলে তার মার্জিন কত থাকবে, বা এর সাথে কোম্পানির পক্ষ থেকে কোনো বিশেষ স্কিম বা অফার চলছে কিনা। মানে প্রথমে আগ্রহ তৈরি করা, তারপর লাভের বিষয়টা পরিষ্কার করা। লাভের জন্যই এই তথ্যটা তাকে সিদ্ধান্ত নিতে সরাসরি সাহায্য করবে। এই 4টে ধাপ তো বেশ গোছানো, কিন্তু পঞ্চম ধাপটা আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় মনে হচ্ছে। সব তথ্য দেওয়ার পর বড় অর্ডারের জন্য চাপ না দিয়ে একটা খুব সহজ প্রশ্ন করতে বলা হয়েছে। স্যার, চেখে দেখার জন্য প্রতিটি ফ্লেভার থেকে 2 পিস করে দেব? হ্যাঁ, এটা কি সত্যি এতটা কার্যকর? দোকানদাররা কি এতে বিরক্ত হন না? এটাই হলো পুরো প্রক্রিয়ার মাস্টার স্ট্রোক। এই প্রশ্নটা বিরক্ত করার বদলে দোকানদারের ওপর থেকে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত চাপটা পুরোপুরি সরিয়ে দেয়। কিভাবে? এটাকে মনস্তত্ত্বের ভাষায় বলে ফুট ইন দ্য ডোর কৌশল। আপনি একটা বড় হ্যাঁয়ের অনুরোধ না করে একটা খুব ছোট সহজ হ্যাঁ চাইছেন। আচ্ছা। 2 পিস পণ্যের জন্য তার কোনো বড় বিনিয়োগ করতে হচ্ছে না, ঝুঁকির পরিমাণ প্রায় শূন্য। না বলার কোনো শক্ত কারণই তার কাছে থাকে না। আর একবার ছোট হ্যাঁ বলে ফেললে? ঠিক। একবার যখন তিনি এই ছোট অনুরোধে হ্যাঁ বলে ফেলেন, তখন মানসিকভাবে তিনি পণ্যটার প্রতি এক ধাপ এগিয়ে যান। পরের বার বড় অর্ডার করাটা তার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। বাহ, এর পেছনের মনস্তত্ত্বটা তো দারুণ। তাহলে শেষ ধাপটা কি? যখনই তিনি হ্যাঁ বলবেন, তখনই আসে ষষ্ঠ এবং চূড়ান্ত ধাপ। আর এক মুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে তার সামনেই ডিএমএসে অর্ডারটি নিয়ে নিন। সাথে সাথেই? হ্যাঁ, এই কাজটা পুরো প্রক্রিয়াটাকে একটা পেশাদার সমাপ্তি দেয়। এটা একটা বিশ্বাস তৈরি করে যে আপনি যা বলেন তাই করেন। কথা আর কাজের মধ্যে কোনো ফারাক নেই। এতে দোকানদারের মনে আপনার প্রতি শ্রদ্ধা আর আস্থা দুটোই বেড়ে যায়। পুরো বিষয়টা এখন অনেক পরিষ্কার। এই 6টি ধাপ শুধু পণ্য বিক্রি করার একটা কৌশল নয়, এটা আসলে দোকানদারের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করার প্রক্রিয়া। একদম। আপনি তার ঝুঁকি কমাচ্ছেন, তাকে নতুন সুযোগ দেখাচ্ছেন এবং তার ব্যবসার বৃদ্ধিতে সাহায্য করছেন। একদম ঠিক। যখন একজন সেলসম্যান নিয়মিত তার দোকানে নতুন পণ্য নিয়ে আসেন, নতুন ধারণা নিয়ে আলোচনা করেন, তখন তিনি কেবল একজন অর্ডার সরবরাহকারী থাকেন না। তিনি একজন পার্টনার হয়ে ওঠেন। ঠিক তাই। সময়ের সাথে সাথে তিনি সেই দোকানদারের ব্যবসার একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বা পার্টনার হয়ে ওঠেন। দোকানদার জানেন, এই মানুষটা এলে আমার ব্যবসার জন্য ভালো কিছু আসবে। তাহলে আমাদের আলোচনার মূল সারমর্ম এটাই দাঁড়ালো যে সেলসম্যান এই নতুনত্বের বাহক হন, তিনি স্বাভাবিকভাবেই দোকানদারের প্রিয়পাত্র হয়ে ওঠেন। কারণ তিনি শুধু পণ্য বিক্রি করছেন না, তিনি দোকানদারের জন্য বৃদ্ধি এবং লাভের নতুন নতুন দরজা খুলে দিচ্ছেন। নতুন পণ্য সত্যি নতুন ব্যবসার জন্ম দেয়। ঠিক তাই। আর এই বিশ্বাসটা তৈরি হয়ে গেলে পুরনো পণ্যের অর্ডার তো আসবেই, তার সাথে নতুন পণ্যের বিক্রিও বাড়বে। এটাই হলো সেই ভারসাম্য যা পুরনো পণ্য দিয়ে দোকানকে চালু রাখে আর নতুন পণ্য দিয়ে তাকে বৃদ্ধি করে। আজকের এই আলোচনাটা তো মূলত স্ন্যাক্স শিল্প বা সেলসের জগৎ নিয়ে হলো, কিন্তু আমি ভাবছিলাম এই নীতিটা হয়তো আমাদের সবার জীবনে কোথাও না কোথাও প্রাসঙ্গিক। বেশ মজার ভাবনা। কিভাবে? ভেবে দেখুন তো,
আমাদের নিজেদের জীবনে বা কর্মক্ষেত্রে এমন কি নতুন পণ্য রয়েছে যা আমরা হয়তো সবার সামনে ঠিকমতো তুলে ধরছি না? মানে হতে পারে সেটা একটা নতুন শেখা দক্ষতা বা একটা নতুন ধারণা অথবা কোনো সৃজনশীল কাজ, এমন কিছু যা আমরা প্রকাশ করলে হয়তো আমাদের নিজেদের জন্য ধারণ এবং নতুন সম্পর্কের দরজা খুলে যেতে পারে। গভীর চিন্তা। রবির মতো হয়তো আমাদেরও শুধু সেই সাহসের সাথে নিজের ডিএমএসটা খোলার অপেক্ষা।